এবার চলো যেটা জানবো সেটা হলো কি কি মাসেল ইনভলভ হয় ডিউরিং ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন, আর কিভাবে কাজ করে আমাদের লাংস যখন এক্সপ্যান্ড করে বা যখন কোল্যাপস করে। এই দুটো জায়গায় বুঝি। এই দুটো বোঝার জন্য আমাদের সেপারেট দুটো হেডিং ইউজ করতে হবে। একটা ইন্সপিরেশন, এই সময় কি হয়, অ্যান্ড ডিউরিং এক্সপিরেশন। বাট দুটো ক্ষেত্রেই যদি একটা বেস ডায়াগ্রাম আঁকি, নর্মাল কন্ডিশনে লাংস কিরকম থাকে সেটা বোঝার জন্য। হয়তো একটু 19-20 হয়েছে, কিন্তু নর্মাল কন্ডিশনে কিরকম থাকে, আর যখন আমরা ইন্সপায়ার করি বা এক্সপায়ার করি তখন ফাইনাল স্টেজে গিয়ে চেঞ্জটা কিরকম হয় সেটা বোঝার চেষ্টা করি। দেখো, ইন্সপিরেশন ইজ এ অ্যাক্টিভ প্রসেস। হ্যাঁ, কিভাবে বোঝাবো দেখা যাক। ধরো যে কোনো বেলুন আমরা যখন ফোলাই, নিশ্চয়ই তো মুখ দিয়ে ফোলানোর অভিজ্ঞতা আছে নাকি নেই? ডেফিনেটলি যখন আমরা ফোলাই তখন আমাদের ব্রিদিং বেশি লাগে এবং বেশি ব্লো করতে হয়, ফিল আমরা ডেফিনেটলি করি। বেলুনটা যত নতুন হবে তত বেশি প্রেসার লাগে, খেয়াল করে দেখো। এগুলো তাও একটু বড় বেলুন যেগুলো পার্টিতে সাজায়। যেগুলো আরো ছোট বেলুন পাওয়া যায় দেখবে, সেগুলো না ইনফ্লেট করা আরো কঠিন, বড্ড বেশি টানতে হয়, ওর ফ্লেক্সিবিলিটি কম থাকে এর চেয়ে ছোট সাইজের যে বেলুনগুলো মার্কেটে পাওয়া যায়। এই যে যখন এয়ার ব্লো করলাম, কোনটা বেশি ইজি? এই যেটা ব্লো করলাম সেটা, না কোনটা? ছাড়াটা ইজি বেশি, ছাড়াটা প্যাসিভ প্রসেস। ঠিক যেরকমটা এখানে হলো, আমাদের লাংসও তাই। এটা কষ্টের, এটা না। কষ্টর সময় আমার কোন কোন মেকানিজম কাজ করে সেটা ভালো করে আগে বুঝে নি। দেখো, যখন আমরা অ্যাক্টিভ প্রসেসটাকে ইনভলভ করছি ডিউরিং ইন্সপিরেশন, আমার লাংস কিভাবে চেঞ্জ করে নিজের শেপ, আর তার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে এই যে তার বাউন্ডারিজ গুলো, সে কিভাবে নিজেকে এক্সপ্যান্ড করতে হেল্প করে, লাংসকে এক্সপ্যান্ড করাতে হেল্প করে। আগে লাংসের ব্যাপারটা বোঝো। যখন এয়ার ইনফ্লো হবে, জাস্ট লাইক বেলুন, ইট উইল ট্রাই টু এক্সপ্যান্ড ইটস ভলিউম, তো বাড়বে। আমরা কি করি শোনো, এরকম বাইরের দিকে একটা ডটেড লাইন আছে। এয়ার যখন ইনফ্লো হচ্ছে, স্যাকটা ভলিউম বাড়াবে। দেখো এখানে আমি বাইরের দিকে অ্যারো দিই, কারণ একদম নর্মাল জায়গায় যখন আমরা ব্লু ইনার সাইডটা এঁকেছিলাম সেটার রেসপেক্টে রেড ডটটা দিয়ে বোঝাতে চাইছি দ্য লাং ইজ ইনফ্লেটিং, ইট ইজ ট্রাইং টু ইনক্রিজ ইটস ভলিউম। এইটা তো বুঝলাম ভলিউম ইনক্রিজ হলো, বাট বাকিগুলো কি করবে? কোন কোন পোর্শন লাংসের এই বেলুনটাকে ফোলাতে হেল্প করবে? কারণ ভেবে দেখো, আমি যদি এই যে বেলুনটা যখন ফোলালাম, এইটাকে যদি একটা ছোট্ট কোটো বা বোতলের ভেতর রেখে ফোলাতাম, তাহলে কি সেই বোতলের ভেতর এই জায়গা পেত ফোলার? তাহলে তো সেই কন্টেনারটাকেও ফোলাতে হতো, তাকেও তো স্পেস তৈরি করতে হবে সো দ্যাট দিস বেলুন ক্যান ইনফ্লেট। তাহলে আমাদের থোরাক্স ক্যাভিটি, এই যে রিজিয়নটাকে বলা হয়, এটাকে থোরাসিক ক্যাভিটি বলা হয়। বেলুনটা ইনফ্লেট হবে সেইটাতে হেল্প করবে এই থোরাসিক ক্যাভিটি। কি কিভাবে, কোন কোন পোর্শন, সেই পোর্শনগুলোর নাম আগে লিখি। ফার্স্ট অফ অল ডায়াফ্রাম, যেটা লাস্ট ছবির একদম লাস্ট পয়েন্টিং এ ছিল। কন্ট্রাক্ট করবে না রিল্যাক্স হবে বোঝাচ্ছি। নেক্সট লেখো abdominal মাসল। এই তিনটে জিনিস আমাদের লাংসকে অ্যাকচুয়ালি ইনফ্লেট হতে সাহায্য করে, ভলিউম ইনক্রিজ করতে সাহায্য করে। এই মাসেলের লাইনিং গুলো আমাদের থোরাসিক ক্যাভিটির ভলিউমকে বাড়ায়। কিভাবে বাড়ায় একটা একটা করে বলি। ডায়াফ্রাম কোথায় থাকে? ডায়াফ্রাম থাকে জাস্ট এর নিচে। ডায়াফ্রামের যে মাসেলটা, এটা একটা ডোম শেপেড মাসেল বলা হয়। দেখতে কেমন? ঠিক আমার এই হাতটা যেরকম শেপ আছে সেরকম। এই যে ডোম শেপটা দেখছো, এটাই ওর রিল্যাক্স কন্ডিশন। ওকে ফ্ল্যাট হতে গেলে কন্ট্রাক্ট করতে হবে। কি হলো ব্যাপারটা? এইটাই ওর রিল্যাক্স। এইটা করতে গেলে ওকে কন্ট্রাকশনে যেতে হবে, কারণ ওর এন্টায়ার লেন্থটা কমে যায় ওতে। এই অবস্থায় হাতের দেখো যতটুকু আছে। এবার এটা যখন স্ট্রেট হয়, হ্যাঁ আমার হাত হিসেবে তোমার মনে হবে তো সেমই তো থাকছে, না ওর ক্ষেত্রে লেন্থটা কমে যায় ডায়াফ্রামের ক্ষেত্রে। ডায়াফ্রাম এই ক্ষেত্রে ফ্ল্যাট হয়,
এই ডোম শেপেড এর থেকে ফ্ল্যাট হয়, আর যেই ফ্ল্যাট হয় না একটা এক্সট্রা বিট অফ স্পেস তৈরি করে এই জায়গাটাতে, ঠিক কিনা বলো? হচ্ছে কিনা এই জায়গাটা একটা এক্সট্রা স্পেস? এই জন্য বলা হয় ডায়াফ্রাম ডিউরিং ইন্সপিরেশন কন্ট্রাক্ট করে। তো এইখানে কন্ট্রাকশন লিখি, কন্ট্রাকশন করে। এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, এটা কি জিনিস? লেটস ডিফাইন হোয়াট ইজ ইন্টারকস্টাল মাসেল। সিনার মাংস খেয়েছো, বিশেষ করে খাসির মাংস? খেয়াল করে দেখো, যারা মাংস খাও না তাদের পক্ষে হয়তো বোঝাটা মুশকিল হবে। বুকের পাঁজর এই অংশটাকে বলা হয় সিনার মাংস, রেড মিটের ক্ষেত্রে। তো ধরো আমার এই তিনটে পেন দিয়ে বুকের রিবস আমি বোঝানোর চেষ্টা করছি, বুকের খাঁচা যেটার ভেতরে হার্ট, লাংস এগুলো আছে, রাইট? ধরো এই তিনটে বোন রিবস আছে, রিবস তো অনেকই থাকে, 10টা থাকে, কিন্তু এখানে আমি ধরো 12টা থাকে, এখানে আমি তিনটেই ধরছি। খাসির মাংসের সিনার মাংস যারা খেয়েছো তারা একটা জিনিস অবশ্যই খেয়াল করেছো, মাংসটা খুব নরম হয় এবং হাড়গুলো না কামড়ে আস্তে করে বের করে নিয়ে আসা যায়। দেখা যায় যে ভেতরে কিছু যেন রয়ে গেল, কারোর মাঝখানে থাকে। অ্যাকচুয়ালি মাংসটা না দুপাশে থাকে। এই যে রিবসের বোন, একে কস্টাল বোনস বলে। ইন্টারকস্টাল মানে বোনস গুলোর মাঝে মাঝে যে ফাঁকা জায়গা আছে, আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মানে বাইরের দিক এবং মাঝখানের দিককে জয়েন্ট করে যে মাসেল আছে। তাহলে এর উল্টো টার্মও হবে, ভেতরের দিকটা তো ফাঁকা থেকে যাবে না হলে, সেটাকে বলা হয় ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। এই দুটো মাসেলই থাকে আমাদের রিব কেজে। তো যখন আমি ইন্সপায়ার করি, যে ইনফ্লেট হচ্ছে, এই সময় দুটো মাসেলের গুরুত্বপূর্ণ রোল। ডিউরিং ইন্সপিরেশন অ্যাকচুয়ালি ওপরের দিকের মাসেলটার রোল, মানে বাইরের দিকে থাকে এক্সটার্নাল, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। ভালো করে বোঝো, ইন্টারকস্টাল মানে বুকের রিবস। কস্টাল বোনস কাকে বলে? রিবস বোন গুলোকে বলা হয়। বাইরের দিকে যে মাসেলের লাইনিং থাকে, মাংসের পেশিগুলো থাকে, সেগুলো তখন কন্ট্রাক্ট করে, ও জিনিসটাকে কন্ট্রাক্ট করে এক্সপ্যান্ড করতে হেল্প করবে। তো এও কিন্তু কন্ট্রাকশনে যাবে। এই জায়গাটাতেও লেখো কন্ট্রাকশন, বা আমি এখানে ডটেডও দিতে পারি, এও কন্ট্রাকশনে যাবে। বাইরের দিক থেকে যখন কোনো মাসেল কন্ট্রাক্ট করবে, তাহলে বাইরের সাইড থেকে খাঁচাটার উপর একটা টান পড়বে, ফলে বাইরের দিকে বেরোবে কোনটা? রিব কেজটা। তার ফলে আবার এই পোলার বা ভলিউম ইনক্রিজ করার জায়গা পাবে। লাস্ট, অ্যাবডোমিনাল মাসেল। টেকনিক্যালি কোনো রোল মনে হয় না, কিন্তু না, একটা প্যাসিভ রোল এর আছে। যদিও এই তিনটে মেজর মাসেল ছাড়া আরো বেশ কিছু মাসেলসের নাম আছে, সেগুলোর নামও বইতে দেওয়া আছে, দেখবে। অ্যাবডোমিনাল মাসেলেরও কিন্তু কন্ট্রাকশন এই সময়টাতে হয়, যাতে করে সে এক্সট্রা বিট অফ কিছু স্পেস তৈরি করতে পারে, তার জন্য না ডায়াফ্রাম নিচে যাতে যেতে পারে, সেই জন্য এরও কিন্তু কন্ট্রাকশন দেখা যায়। তো এই তিনটে জিনিসের কন্ট্রাকশন হলে ভেতরে একটা স্পেস তৈরি হবে। কারণ দেখো, আমি যদি এই যে বেলুনটাকে এখনই ফুলিয়েছিলাম না, এইটাকে যদি আমি এই মুঠোর মধ্যে রেখে, এই মুঠোটাকে আমি বড় করছি না, অথচ এর মধ্যে রেখে বেশি চাপ দিলে দেখছো না এটা বের হচ্ছে আমার হাতের আঙুলগুলোর দিকে, খেয়াল করো বেরোলো কিনা, আমার আঙুলটা বেরিয়ে যাচ্ছে না? তখন এই আঙুলটা বের করতে গেলে কিন্তু আমার এই আঙুলকে জয়েন্ট লাগছে যে মাসেলগুলো, তাকে মুভ করাতে হবে। আর এই ক্ষেত্রে তারা ভলেন্টিয়ারিলি যদি মুভ না করতে পারে তাহলে মুশকিল। এরা ভলেন্টারি ইনভলেন্টারি দুটোই পারে। ভলেন্টারি এখন আমি করছি, এটা ভলেন্টারি ইন্সপিরেশন হলো, আর যখন রাতে ঘুমানোর সময় হয় দ্যাট ইজ ইনভলেন্টারি, ওটাতে তো আমি ইচ্ছা করে কিছু করছি না, তো অটোমেটিক হচ্ছে। তো এই ধরনের মাসেলগুলো দুটো ধরনেরই কন্ট্রোলে থাকে, তবে এই মাসেলটাকে তুমি চাইলেও কিছু করতে পারবে না, এটা কমপ্লিটলি ইনভলেন্টারি মাসেল, ডায়াফ্রাম, এর কন্ট্রোল নেই। তুমি এইটার উপরেও কন্ট্রোল করতে পারো, যে যারা প্রাণায়াম করে, করছে কোনটার উপর? অ্যাকচুয়ালি সে কিন্তু স্টোমাক নাড়াতে পারছে না, একদম সারফেসে যে মাসেলগুলো থাকে অ্যাবডোমেনের, সেগুলো, দ্যাট ইজ অ্যাবডোমিনাল মাসেলস। কেবলমাত্র ওই যেগুলো নায়কদের অনেক সংখ্যায় থাকে, 6 সামথিং, 8 ইউনিটস, 12 ইউনিটস, তো প্রচুর সংখ্যায় থাকে, দোকান আছে তাদের। আমাদের তো সেরকম নয়। যেগুলোতে অ্যাকচুয়ালি ভাঁজগুলো দেখা যায়, দোজ আর অ্যাবডোমিনাল মাসেলস, সেগুলোকেও স্পেস দিতে হয় বাড়ার জন্য। বোঝা গেছে? ওকে, ফাইন। এবার এগুলোরই একটা পার্সপেক্টিভ দেখি এক্সপিরেশনের সময়, যেটা প্যাসিভ প্রসেস, কিছু শক্তি লাগে না।
অ্যাকচুয়ালি এটাকে জায়গা বাড়াতে তোমার বেশি শক্তি লেগেছে, ছাড়বে অটোমেটিক হবে, দুম করে হাওয়া বেরিয়ে যাবে, কোনো টেনশন নেই। যেরকম ভাবে আমি দেখলাম বেলুনটা একদম আরামসে হাওয়াটা বের করে দিল, ঠিক কিনা বলো? তো চলো এক্সপিরেশনে কি হয় দেখি। এক্সপিরেশনে আমি যদি ডটেড দেখাই তো এর ভেতরে দেখাতে হয়, অর্থাৎ চাপ এদিকে আসবে, এদিকে আসবে, সো দ্যাট দ্য এয়ার ক্যান পাস আউট অফ দ্য এরিয়াল টিউব অর পাথ। ফাইনালি এখান দিয়ে বেরিয়ে চলে গেল। কে কিভাবে কাজ করবে? একই মাসলস, এদের কি কি চেঞ্জেস হবে? নামগুলো সেম রিপিট করো। ডায়াফ্রাম প্রথমে, এখানেও ডায়াফ্রাম লিখে নাও, আমি একটুখানি লেজার টাইম কাটাই। নেক্সট এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, এই সেকেন্ডে লেখো ইন্টারনাল ইন্টারকস্টাল, এখানে কিন্তু সেম লিখে ফেলো না, এটা ইন্টারনাল ইন্টারকস্টাল হবে। ইন্টারকস্টাল মাসেলটা সেম রিপিট করো, বাট সেকেন্ডেরটা এক্সটার্নালের পরিবর্তে ইন্টারনাল লেখো, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল লেখো। ফাইন। লাস্টেরটা একই, অ্যাবডোমিনাল মাসেল। এই দুটো মাসেলই বুঝলে, ডায়াফ্রাম এটাও রিল্যাক্সেশনে যাবে, অ্যাবডোমিনাল মাসেল এটাও রিল্যাক্সেশনে যাবে, বাট এটা কন্ট্রাক্টই করবে। এর আগেও এটা কন্ট্রাকশনে ছিল, এটাও এখনো লিখেছি কন্ট্রাকশন। হ্যাঁ, এবার অন্য জিনিস কন্ট্রাক্ট করছে, দেখো বোঝাই। এর আগে যখন ইন্সপিরেশন বুঝিয়েছি তখন কন্ট্রাক্ট করেছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, তার মানে এই যে সিনার মাংস বা আমাদের যে রিবস, এই রিবস এর বাইরের দিকে যে পেশিগুলো আছে, সেইটা বাইরের দিক থেকে যদি কন্ট্রাক্ট করে তাহলে সেই জিনিসটাকে টানবে কোন দিকে? বাইরের দিকে। তো এইটার কন্ট্রাকশনের ফলে রিব কেজটা তখন বাইরে বেরিয়েছে, বাইরের মাসেলটা কিন্তু টান পড়েছিল। এবার কি করবে? ভেতরের মাসেলটা ভেতরের দিকে টানবে, যেটাকে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল বলে। ভেতরের দিকে টানার ফলে এক্সটার্নালটা এবার প্যাসিভ কাজ করবে, ডেফিনেটলি ও রিল্যাক্সই হবে, কিন্তু টানটা অ্যাকচুয়ালি দেবে ভেতর দিকে, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলটা এবার টানবে। তো এইবার রিব কেসটা আরো ছোট হবে এবং ভেতরে ঢুকবে। তো এটা কন্ট্রাকশন দু জায়গাতেই হবে, নামটা কিন্তু এখানে চেঞ্জ আছে, দেখে নিও, এটা যেন গুলিয়ে না যায়। এই সিনারিওতে কিন্তু কাজ করে আমাদের লাংস ডিউরিং ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন, মাসেলের ইনভলভমেন্ট দেয়, কখনো ছবি দেয়। এবার আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, দ্যাট ইজ সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট এটা কি জিনিস? ধরো এই বেলুনটা আমি আগে ফুলিয়েছিলাম, রাইট? আর এটা একদমই ফোলানো হয়নি, কেনার পর থেকে আমিও এটা একবারও ফোলাই। এটাকে যখন ছাড়বো না, কিন্তু দেখো খেয়াল করে দেখো চারিদিকে আমি যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, ও ইটসেলফ, আমি কিন্তু কিছু আটকাইনি, ফোর্সফুলিও কিছু এয়ার বের করিনি, চারদিকটাই দেখো একটু যেন মনে হচ্ছে এয়ার ধরে রেখেছে। আর এইটার শেপ দেখো কুচকে রয়েছে। আরো কমা বেলুন গুলো বা ছোট সাইজের গুলো হলে এই যেটা একদমই ফোলানো একবারও হয়নি সেটা আরো চুপসে থাকে, কোনো কোনো গুলো তো টান দিকে ফেটেও বা ছিঁড়েও যায়, এগুলো আর একটু ছোট সাইজের বেলুন হয়। এইবার ধরো আমি তখনও বলছিলাম, তোমরাও নিজেরাও এটা ফিল করেছো, একটা বেলুন প্রথমবার ফোলাতে কিন্তু বেশি কষ্ট হয়, এটা একবার বা দুবার অলরেডি ফুলিয়েছি, এটা থার্ড টাইম ফোর্থ টাইম ফোলাতে কিন্তু মাচ ইজিয়ার হবে। এইটা ফোলাতে কিন্তু আবার সেই প্রথমবারের মতো একটু বেশি জোর লাগবে। কেন? কারণ এর না সারফেস গুলো একে অপরের সাথে এখনো আটকে আছে, ভেতরে এয়ার সব স্পেসে পৌঁছয়নি, এইটা একবার ফোলালে সেইটা হবে। এই যে লাংসের ভেতর টাইনি এয়ার স্যাকগুলো থাকে, এগুলো পুরো এরকমই কাজ করে জানো, তবে এর মতো এরকম নয়, এই অরেঞ্জটার মতো গ্রিনটার মতো নয়। কেন? কারণ এটা যখন থেকে বেবি প্রথম বাইরে বেরিয়েছে সেইটাই ছিল তার ফার্স্ট নিঃশ্বাস নেওয়া, ওর জন্যই সেটাতে ডিফিকাল্টিজ হয় অনেক সময়। একবার সেটা ক্লিয়ার হয়ে গেলে তারপর কিন্তু ঠিকঠাক ব্রিদিং নিতে পারে বেবি। কেন? কারণ তার আগে তার বেলুনটাতে এক ফোঁটা হাওয়া অতীতে ঢোকেনি, মায়ের পেটের ভেতর যখন ছিল সে টোটাল এরিয়াল এক্সচেঞ্জ করতো থ্রু প্লাসেন্টা, আম্বেলিক্যাল কর্ড, তার লাংসের ভেতর অ্যালভিওলাই তৈরি হয়ে গেছে বাট নট ফাংশনাল, এরকম চুপসানো বেলুনের মতো আছে। এই ধরনের চুপসানো অ্যালভিওলাই গুলোকে ফোলাতে বেশি ফোর্স লাংসেরও লাগে, কারণ ওখানে লক্ষ লক্ষ অ্যালভিওলাই আছে, একটা এরকম বেলুন তো নয়, এর ভেতরে অনেক টাইনি বেলুনস আছে, তো অনেক এয়ার প্রেশার লাগে।
অনেক এয়ার প্রেশার লাগে। রেদার সেই অ্যালভিওলাই গুলো যদি একবার এয়ার নেওয়ার পর সেকেন্ড টাইম এরকমই থেকে যায়, তারপর মাল্টিপল টাইমস এয়ার ঢোকাতে কিন্তু ইজি হবে। কিন্তু বারবার যদি এরকম চুপসে যায় আর প্রথমবারের মতো সিচুয়েশন হয়, তাহলে কিন্তু ব্রিদিং এ ডিফিকাল্টিস হবে। এখানে না একটা জিনিস থাকে যেটা প্রিভেন্ট করে অ্যালভিওলাইটাকে কোল্যাপস হয়ে যাওয়ার, যেটা বেলুনে বোঝানো সম্ভব নয়। কারণ বেলুনের এই যে ফুলে থাকার প্রপার্টি দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। এক, ওর ভেতরে পুরো সবটা স্পেস এয়ার একবার নিয়েছিল। দুই, ওর ইলাস্টিসিটিও নষ্ট হয়েছে। কিন্তু অ্যালভিওলাইটা তো ওরকম জিনিস নয়, ওকে ছাড়লেও পুরো চুপসে যেতে পারে। যাতে সেই পুরো চুপসে না যায়, বুঝলে, ইফ ইউ ইমাজিন দিস স্যাক অ্যাজ অ্যালভিওলাই, এর ভেতরে একটা স্পেশাল প্রোটিন লিপিড মিক্সচারের একটা কেমিক্যাল থাকে, কেমিক্যাল লাইনিং থাকে তার ভেতরে, ইচ অ্যান্ড এভরি অ্যালভিওলাইয়ের ভেতরে, যেটা এর সারফেস টেনশনটাকে কমায়, এক্সপ্যান্ড করতে খুব ইজিলি সাহায্য করে। এই পার্টিকুলার কেমিক্যাল সাবস্টেন্সটার নাম হলো ডায়াপালমিটোইল ফসফাটাইডিল কোলিন। এটা মুখস্থ করতে হবে। দেখো বইতে লেখা আছে, এটা খুঁজে বের করো তো কোথায় আছে। ডায়াপালমিটোইল ফসফাটাইডিল কোলিন, এই কেমিক্যাল সাবস্টেন্সটার নাম কিন্তু মুখস্থ করতে হবে। এটা দুটো কাজ করে। এক, অ্যালভিওলাইটাকে পুরো কোল্যাপস হতে বাধা দেয়, যেটা আমরা একদম নতুন বেলুনের ক্ষেত্রে পাই, একদম কোল্যাপস হয়ে রয়েছে, সেটাতে প্রিভেন্ট করে। আর দু নম্বর, বারবার এক্সপ্যান্ড করতে সাহায্য করে। এই পার্টিকুলার কেমিক্যাল সাবস্টেন্সটা না অনেকের সিন্স বার্থ মিসিং থাকে। এই বেবির কিন্তু ইনিশিয়াল ব্রিদিং নর্মাল অবস্থায় স্টার্ট করানো মুশকিল। And those baby are known to suffer from a specific deadly disease known as respiratory distress syndrome, RDS, a kind of respiratory problems found in neonatal babies, just born babies, and that is due to lack of diapalmitoyl phosphatidyl choline, the substance that is mainly responsible to reduce the surface tension of alveoli and help them to inflate time after time again and again. এই কেমিক্যালটা মিস থাকলে অবস্থা খারাপ। এই পার্টিকুলার কেমিক্যালটার উপরেই ডিপেন্ড করে এই রোগটা নিয়ে কোশ্চেন প্রচুর আসে। এটা কি, কেন হয়, এটার কোশ্চেন আরডিএস নিয়ে থাকেই থাকে 1 বা 2 নম্বরে। একদম রেডি থেকো। আশা করি বুঝেছো। কোনো কোয়ারিজ এটার উপর বলো, কিছু প্রশ্ন? বাট এটা কিন্তু সিন্স বার্থ হতে পারে, এবং সেই বেবির যদি 1 ফোঁটাও তৈরি না হয় এই সাবস্টেন্সটা ন্যাচারালি তার ভেতর থেকে, বাঁচানো সম্ভব না, বেবিটাকে মারা যাবেই।